আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো সেই বিশ্বাস নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তারা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী। নবম শ্রেণীতে তোমরা একটা নতুন কারিকুলামে পড়ে এসেছো, আর দশম শ্রেণীতে উঠে তোমাদের জন্য আরও একটি নতুন কারিকুলাম। কাজেই তোমাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব সংশয় থাকাটাই স্বাভাবিক। আর সেই সংশয়ের মধ্যে সবচেয়ে বড় যে সংশয়টা সেটা হলো যে দশম শ্রেণী কি পুরো বই পড়তে হবে কিনা, বা পুরো বই পড়ে পরীক্ষা দিতে হবে কিনা। না, পুরো বই পড়ে পরীক্ষা দিতে হবে না। সেটার জন্য সরকার একটি নতুন সিলেবাস, পুনর্বিন্যাসকৃত সিলেবাস দিয়েছে, যে বইয়ের যে অংশগুলো তোমাকে পড়তে হবে, যে অংশগুলো পড়তে হবে না। যে পুনর্বিন্যাসকৃত যে শর্ট সিলেবাসটি সরকার দিয়েছে, সেই শর্ট সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করে চলছি। প্রত্যেকটা বিষয়ের ক্লাস এখানে আছে। সায়েন্স, আর্টস, কমার্স, যতগুলো সাবজেক্ট আছে এসএসসির সকল সাবজেক্টের ক্লাসগুলোই আমি এখানে তোমাদের জন্য উপস্থাপন করছি। তো আজকে যে ক্লাসটি দেখাবো সেটি হলো ফিন্যান্স ও ব্যাংকিং, যার বিষয় কোড হলো 152। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে 2026 সালের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির মধ্যে প্রথমেই যে কলামটি রয়েছে সেই কলামে রয়েছে হলো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তারপরে রয়েছে শিক্ষণফল। শিক্ষণফলটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা শিক্ষকদের জন্য নির্দেশনা। এরপরে রয়েছে বিষয়বস্তু, অর্থাৎ যে পাঠ শিরোনামের ভেতরে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে, যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো। তো এই টপিকগুলো বলবো, সেই সাথে ক্লাস কতগুলো ক্লাস পাবা, সর্বমোট ক্লাস সংখ্যাগুলো আমি বলে যাব। তো এখন আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হলো অর্থায়ন ও ব্যবস্থা, ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, এই শিরোনামের মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটা হলো অর্থায়নের ধারণা, তারপরে রয়েছে যে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা, তারপরে রয়েছে অর্থায়নের শ্রেণীবিভাগ, রয়েছে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, রয়েছে ব্যবসায় অর্থায়নের নীতি, রয়েছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। এখানে সর্বমোট তুমি ক্লাস পাচ্ছ হলো 1, 3, 4, 5, 6, 7, সর্বমোট 7টি ক্লাস পাবে। তো এখানে এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটা সরাসরি চতুর্থ অধ্যায়। খেয়াল করো, চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায়। এখানে 2টা অধ্যায়কে কি করেছে, তোমাদের জন্য বাদ দিয়ে দিয়েছে, কাজেই এই 2টা অধ্যায় পড়তে হবে না। চতুর্থ অধ্যায়ে রয়েছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, এর মধ্যে যে শিরোনামগুলো, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হলো অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যতের মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, তারপরে রয়েছে বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ, তারপরে রয়েছে বছরের একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, তারপরে রয়েছে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ, তারপরে রয়েছে প্রকৃত সুদের হার। এটি হলো তোমাদের কত অধ্যায়ের কথা বললাম, চতুর্থ অধ্যায়ের। চতুর্থ অধ্যায়ে এই টপিকগুলো পড়তে হবে। এই টপিকগুলোর জন্য তুমি সর্বমোট ক্লাস পাবে হলো 11টি। 11টি ক্লাসের মধ্যে এই টপিকগুলো শেষ করতে হবে। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ঝুঁকি ও অনিশ্চয়তা। এই ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে যে টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো আছে শুধু এই টপিকগুলোই পড়তে হবে, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই। পরীক্ষার জন্য এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। রয়েছে ভূমিকা, রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, রয়েছে ঝুঁকির উৎস, ঝুঁকির তাৎপর্য, রয়েছে ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকি বহুল আয়, তারপরে রয়েছে ঝুঁকি ও নিশ্চয়তার পরিমাণ। এখানে তুমি সর্বমোট ক্লাস পাবে হলো 7টি। এরপরে রয়েছে দেখো আরও একটি অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এরপর এটার যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটা হলো মূলধন বাজেটিং, মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, তারপরে রয়েছে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ, রয়েছে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া, রয়েছে মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ। এখানে এই যে ক্লাসগুলো, এর জন্য তুমি সর্বমোট 15টি ক্লাস পাবে। এখানে দেখো এই ক্লাসগুলো দেওয়া আছে, 15টি ক্লাস পাবে, আমি কাউন্ট করে বলছি আর কি। এরপরে নবম অধ্যায় রয়েছে ব্যাংকিং ও ব্যবসায়, ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন।
ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। এর মধ্যে রয়েছে সূচনা, তারপরে রয়েছে ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের গঠন, তারপরে রয়েছে ব্যাংকের মূলনীতি, তারপরে রয়েছে ব্যাংকের শ্রেণীবিন্যাস। এরপরে দেখো রয়েছে দশম অধ্যায়। দশম অধ্যায়ে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটি হলো সূচনা। দশম অধ্যায়ের যে পাঠ শিরোনাম সেটি হলো বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের এই অধ্যায়ে তোমাকে পড়তে হবে সূচনা, তারপরে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, তারপরে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ, তারপরে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো একাদশ অধ্যায়। দশম অধ্যায়ের পরে একাদশ অধ্যায়ের যে টপিক সেটা হলো ব্যাংকের আমানত। ব্যাংকের আমানতের মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটি হলো ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের উদ্দেশ্য গুরুত্ব, ব্যাংক হিসাবের প্রকারভেদ, তারপরে রয়েছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়, তারপরে রয়েছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, তারপরে রয়েছে ব্যাংক হিসাব বন্ধের পদ্ধতি, রয়েছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য ও সেবা, তারপরে রয়েছে আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ। এখানে মোট ৭২টি ক্লাস রয়েছে। এই ৭২টি ক্লাসের মধ্যে এই ফিন্যান্স ও ব্যাংকিং এই সাবজেক্টটা শেষ করতে হবে। অবশ্য তোমার স্কুল চাইলে কিছু পরিমার্জন পরিবর্ধন করতে পারে ক্লাস সংখ্যায়। যদি মনে করে যে আরও কিছু ক্লাস দিতে হবে, দিতে পারে। যদি মনে করে যে আরও অল্প ক্লাসে শেষ হতে পারে, হতে পারে। সরকার এটা নির্ধারণ করে দিয়েছে কমপক্ষে ৭২টি ক্লাস এখানে নিতে হবে স্কুলকে। তো এখানে তোমাদের এই যে শর্ট সিলেবাসটি দিলাম এটি সারা বছর তোমাদের কাজে লাগবে। কাজেই আমি এই পেজগুলোর জুম আউট করে একদম পুরো পেজ দেখাচ্ছি। তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতে পারো। কারণ এখানে তোমাকে সারা বছর এই পেজগুলো ব্যবহার করতে হবে। এই কাগজগুলো লাগবে। কারণ কতটুকু আছে, যতটুকু আছে ঠিক ততটুকুই তোমাকে পড়তে হবে। এর বাইরে তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। তো ২০২৬ সালের এসএসসির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ফিন্যান্স ও ব্যাংকিংয়ের যে বিষয়টি ছিল সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। আর তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে সৃজনশীল পদ্ধতির উত্তর কীভাবে করবে সেটির একটা কি মাস্টার ক্লাস বলা যায়। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসটা দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।